আচ্ছা দেখো, প্রথমে আমরা পড়বো যে কতগুলো ধাতু। এখানে ধাতুতে অধ্যায়ে যেটা আমাদের আছে সেটা হচ্ছে ধাতু সংকর কাকে বলে, ধাতু কতগুলো ধাতুর আকরিক, তাদের ব্যবহার, ধাতুগুলোর মধ্যে আকরিক এবং যে খনিজ থাকে তাদের ব্যবহার, এই কটা আমাদেরকে পড়তে হবে। কিভাবে তা প্রাপ্ত হয় এগুলো কিছু কিছু পড়বো, আর কিছু কিছু এক্সট্রাকশন পড়বো, অর্থাৎ নিষ্কাশন আমরা পড়বো। প্রথমে সর্বপ্রথম আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে লোহা নিয়ে। অর্থাৎ লোহাতে যে কার্বনের পরিমাণ, এর উপর ভিত্তি করে কিছু ভাগ করা হয়। লোহাতে কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কিছু কিছু ভাগ করা হয়। তার আগে লৌহ বা লোহা, লৌহ বা লোহা এর চিহ্ন হচ্ছে Fe, যোজ্যতা হচ্ছে 2 এবং 3, পারমাণবিক গুরুত্ব 55.85। প্রকৃতিতে লোহা মুক্ত অবস্থায় পাওয়া যায় না। মুক্ত অবস্থায় যদি পাওয়া না যায় তাহলে কিভাবে পাওয়া যাবে? মুক্ত অবস্থায় যদি পাওয়া না যায় তার মানে লোহাকে পাওয়া যায় উল্কাপিণ্ডের মধ্যে, আর আমাদের শরীরে পাওয়া যায় হিমোগ্লোবিনের মধ্যে। হিমোগ্লোবিনের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া গাছের পাতা সবুজ অংশ, ক্লোরোফিল যৌগের মধ্যেও আয়রন আছে। বিশুদ্ধ লোহার ব্যবহার নেই। লোহার সঙ্গে কার্বন সামান্য পরিমাণ অন্যান্য মৌল মিশিয়ে ব্যবহার করা হয়। কার্বনের পরিমাণের তারতম্যের উপর লোহার প্রকৃতি ও ধর্ম নির্ভর করে। কার্বনের পরিমাণ অনুসারে লোহাকে 3 ভাগে ভাগ করা যায়। সেই ভাগ কি কি? প্রথমত হচ্ছে কাস্ট আয়রন, তারপর হচ্ছে রট আয়রন, আর কি হচ্ছে আরেকটা হচ্ছে স্টিল বা ইস্পাত। কাস্ট আয়রন, রট আয়রন আর স্টিল বা ইস্পাত। তো প্রথমে আমরা আলোচনা করি কাস্ট আয়রন নিয়ে। কাস্ট আয়রন কি? কাস্ট আয়রনে লোহার পরিমাণ কত থাকে? 2.4%, কোন কোন জায়গাতে আছে 2 থেকে 4%। সামান্য পরিমাণে বাকি থাকে সিলিকন, ঠিক আছে, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার ইত্যাদি। এই কাস্ট আয়রন জলের লাইট, জলের পাইপ, ল্যাম্পপোস্ট, কড়াই, রেলিং, রড, লোহার ইস্ত্রি, চুল্লির শিক প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাহলে কাস্ট আয়রনে কার্বনের পরিমাণ থাকে 2.4%, কোন কোন জায়গায় 2 থেকে 4%। সামান্য পরিমাণ সিলিকা, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার থাকে। আর ব্যবহার বললাম জলের পাইপ, ল্যাম্পপোস্ট, কড়াই, রেলিং, রড, লোহার ইস্ত্রি, চুল্লির শিক ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এবার আমরা নেক্সট চলে যাচ্ছি রড আয়রন। রড আয়রন কি? তাহলে এতে কার্বনের পরিমাণ কত থাকে? 0.1 থেকে 0.15%, সব থেকে কম। এটা কি করতে ব্যবহার করা হয়? ছোট শিকল, তড়িৎ চুম্বক, তার, দরজা, পেরেক, বল্টু ইত্যাদি প্রস্তুতিতে রড আয়রন ব্যবহার করা হয়। তারপর কোনটা থাকছে? তারপর থাকছে হচ্ছে স্টিল বা ইস্পাত। আজকের যুগে ইস্পাত বা স্টিলের বহুমুখী ব্যবহার আছে। স্টিলের সঙ্গে সামান্য পরিমাণ বিভিন্ন পদার্থ মিশিয়ে গুণসম্পন্ন সংকর ইস্পাত তৈরি করা হয়। যেমন করাত, ছুরি, কাঁচি, অস্ত্রোপচারে বিভিন্ন যন্ত্রপাতি, যুদ্ধাস্ত্র, রেলের লাইন, রেলের চাকা, ইঞ্জিন, সেতু প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এখন আমরা একটা নতুন টার্ম শুনলাম, ধাতু সংকর। এটা নিয়ে আসো আমরা আলোচনা করি যে ধাতু সংকর বিষয়টা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। In this video, we see how different metals bond together to form alloys, which still retain the metallic properties of the starting metals, but are usually stronger. দেখো কি, যে দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব যে কোনো ধরনের সংযোগে উৎপন্ন যে পদার্থ অধিকাংশ বৌদ্ধ ধর্মে একটি মাত্র ধাতুর ন্যায় আচরণ করে তাকে ধাতু সংকর বলে, এবং এটা আগের থেকে কি হয়, শক্তিশালী হয়। তাহলে ধাতু সংকর সাধারণত সমসত্ব কঠিন দ্রবণ এবং উপাদান ধাতুগুলোর থেকে উৎকৃষ্ট ধর্মযুক্ত। কার্বন, সিলিকন, ফসফরাস
প্রভৃতি অধাতুও ধাতু সংকর গঠনে অংশগ্রহণ করে এবং কখনো কখনো ধাতু সংকর ধাতব যৌগ হিসেবেও আচরণ করে। তাহলে একটু ধাতুর সঙ্গে অন্য একটি ধাতু নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত করে ধাতু সংকর তৈরি করলে নমনীয়তা, কাঠিন্য, ঔজ্জ্বল্য, ঘাত সহনশীলতা প্রভৃতি বিভিন্ন ধর্মের উৎকর্ষতা বৃদ্ধি পায়। যেমন অ্যালুমিনিয়াম হালকা হলো তেমন শক্ত নয়, কিন্তু এর সংকর ধাতু যেমন ডুরালুমিন, তার মধ্যে অ্যালুমিনিয়াম আছে 95%, কপার, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম নিয়ে এটা ইস্পাতের মতো শক্ত এবং হালকা, সেই জন্য ডুরালুমিনকে বিমান তৈরির কাঠামো তৈরিতে ব্যবহার করতে হবে। Metal atoms are typified by having only a few electrons in their outer shells. This means that even when they bond, there's always room in this valence shell for more electrons. Each metal atom can bond with up to 12 others in a close packed lattice. Look at the red atom. It is surrounded by 6 in its plane, and 3 on top and 3 underneath. Less compact crystal structures are possible too. For example, this arrangement where each atom is bonded to 8 others. Because there are still not enough electrons to complete the outer shell of any of the atoms, the electrons can move easily from one atom to another, making metals good conductors of both electricity and heat. And because the electrons are not localized in fixed bonds, the atoms can slide past each other, making them ductile, allowing the metal to change shape. It also means that when you try to react metals together, the atoms normally just mix into the lattice, forming metallic bonds with each other, and with no fixed proportions and randomly distributed. These structures are called alloys. Contrast this with compounds between metals and non-metals, or between non-metallic elements, where the proportions of each element is fixed. The oldest example of an alloy, perhaps, is the way bronze took over from copper in the early human communities of Europe around 6,000 years ago. During the late Stone Age, axes began to be made of pure copper, but they were fairly soft. When small amounts of tin were added to make bronze, you got an axe which was twice as hard and worked well. The Bronze Age had arrived. The atoms in a metal lattice are held by non-directional bonds, a sort of sea of loose electrons, as we said, allowing the atoms to slide past each other, still touching, making metals relatively easy to melt and bend, but hard to vaporize. When metals change shape, atoms actually slip over each other like this. However, this process does not happen all at once, but bit by bit, rather like trying to move a carpet by putting a ruck in it. Here is the way it happens in a metal. You see the slip moving easily one atom at a time where there's a dislocation in the lattice. It is this easy movement of atoms in the crystal lattice that makes most pure metals soft. Now put a smaller or bigger atom into the lattice, and this easy movement of the dislocation is blocked. See the way the bigger atom stabilizes the dislocation, which gets no further unless you put greater force, meaning that it's harder to bend the alloy. To finish, let's look at some well-known alloys. Bronze, 3/4 copper, 1/4 tin, for sculptures, boat hardware, screws and grill work. Brass, 70% copper, 30% zinc, musical instruments, coins, door knockers. Carbon steel, 99% iron and up to 1% carbon to bend the alloy. To finish, let's look at some well-known alloys. Bronze, 3/4 copper, 1/4 tin. দেখো ব্রোঞ্জের এবার ধাতু সংকর সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে ব্রোঞ্জ যে ধাতু সংকর, মানে এটাতে কি কাজে লাগে? তাহলে ব্রোঞ্জের 3/4 অংশ হচ্ছে কপার থাকে, আর 1/4 অংশ কি থাকে? টিন থাকে। সেটা নিয়ে কি তৈরি করা হয়? ব্রোঞ্জ তৈরি হয়। For sculptures, boat hardware, screws and grill work. Brass, 70% copper, 30% zinc. তাহলে দেখো ব্রাশের মধ্যে কি থাকছে? কোন বইতে দেখবে লেখা আছে 60 to 80% কপার, আর লেখা আছে যে জেডেন যেটা আছে সেটা 40 to 20%। এটা হচ্ছে পিতল, বাংলাতে বলা হয় পিতল। যেমন বাসনপত্র তৈরি করতে, মূর্তি ইত্যাদি প্রস্তুতিতে কিন্তু পিতলের ব্যবহারটা হচ্ছে অনস্বীকার্য। এছাড়া জলের কল, বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণেও কিন্তু এটা লাগে। Musical instruments, coins, door knockers. Carbon steel,
99% iron and up to 1% কার্বন স্টিল কি 99% হচ্ছে লোহা আর 1% থাকছে কার্বন। carbon for building construction, tools, car bodies, machinery, rails, etc. Stainless steel, iron with about 18% chromium and 8% nickel, used for tableware, cookware, surgical tools and so on. স্টেনলেস স্টিল মানে মরিচাহীন ইস্পাত। তাহলে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে এমনিও দেয় যে মরিচাহীন ইস্পাত কাকে বলে বা স্টেনলেস স্টিল কাকে বলে। স্টেইন যেটাতে থাকে না, কোন রকম দাগ থাকবে না, দাগ পড়বে না, এরকম স্টেনলেস স্টিল বা মরচে পড়বে না, তার মানে স্টেনলেস স্টিল। তাহলে এতে কি থাকে, ক্রোমিয়াম থাকে 15 to 20%, নিকেল থাকে 8 to 20%, আর কার্বন থাকে 0.05 থেকে 1.5%, আর স্টিল বিভিন্ন বাসনপত্র, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, ছুরি, কাঁচি প্রভৃতি নির্মাণে সাধারণত ব্যবহৃত হয়। Aluminium alloys for planes contain a few percent of copper or other metals. অ্যালুমিনিয়াম অ্যালয় নিয়ে আমরা এক্ষুনি বললাম, যেমন ডুরালুমিন একটা গুরুত্বপূর্ণ। Amalgam is mercury এবার with silver and other metals once used for dental fillings. অ্যামালগাম কি, যার মধ্যে হচ্ছে মার্কারি থাকে, যার মধ্যে মার্কারি। অ্যামালগাম কি পরীক্ষাতে আসে, তাহলে মার্কারি থাকে এরকম ধাতু সংকর অন্য পদার্থের সঙ্গে যখন ধাতু সংকর তৈরি করে অন্য ধাতুর সঙ্গে মিশে, তখন তাকে বলা হয় অ্যামালগাম। Solder, lead and tin for joining electrical wires and components, melts very easily. Gold is usually an alloy containing another metal such as silver for increasing hardness. The number of carats, K, defines how many mass parts of pure gold are found in 24 parts of the alloy. তাহলে মোটামুটি ভাবে আমরা এটা বুঝতে পারলাম যে ধাতু সংকর বিষয়টা কি, ধাতু সংকর আমাদের কত ধরনের লাগে। তোমাদের দেখবে গঙ্গোপাধ্যায়তে পেজ নাম্বার 127 এ আছে। এবার আমাদের সিলেবাসে কি কি আছে সেটা আমরা একটু ডিটেইলসে জেনে নেব, যে আমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে। দেখো কি কি আছে, সংকর ধাতুর নাম পিতল, ব্রাশ, এই চারটা তোমাদের করতে হবে, যেগুলো নেই তোমাদেরকে লিখে রাখতে হবে অথবা স্ক্রিনশট করে নিতে পারো। সংকর ধাতুর নাম কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে পিতল, ব্রাশ, তাহলে এটা হচ্ছে কপার হচ্ছে 70% আর জিঙ্ক হচ্ছে 30%। তারপর দেখো কাঁসা, কাঁসার ইংরেজি বলে বেল মেটাল, বেল মেটাল। কেন বেল মেটাল, বেল মানে হচ্ছে ঘন্টা। তাহলে এই যে ধাতব ঘন্টা এখনো পর্যন্ত স্কুলে তৈরি করতে কাঁসার ব্যবহার করা হয়, বেল মেটাল। এটাতে কপার থাকে কত 60 to 80% আর টিন থাকে 40 to 20%। নেক্সট হচ্ছে নিকেল স্টিল, যেমন কার্বন স্টিল আমরা বললাম, নিকেল স্টিল, নিকেল হচ্ছে 3.25%, বাকি হচ্ছে স্টিল থাকে। নেক্সট হচ্ছে গান মেটাল, গান মেটাল কি, কপার হচ্ছে 85%, জিঙ্ক হচ্ছে 10% আর এসএন হচ্ছে 5%। পিতলের ব্যবহার আমরা ইতিমধ্যে বলেছি। কাঁসার ব্যবহার বাসনপত্র, মুদ্রা, ঘন্টা, মূর্তি নির্মাণে ব্যবহার করা হয়। এবার আসছে যে নিকেল স্টিল, নিকেল স্টিলেরও বহুল ব্যবহার আছে, আমরা সেটা দেখলাম যে নিকেল স্টিলটা হচ্ছে রেলের পাটি নির্মাণে কাজে লাগে আর বিভিন্ন গঠন কার্যে ব্যবহৃত হয়। এবার হচ্ছে গান মেটাল, গান মেটাল কপার থাকে 85%, জিঙ্ক 10%, এসএন হচ্ছে 5%। এটা কি, বন্দুকের মধ্যে, এর উত্তর হলো কি আছে এর মধ্যে, গান মেটাল, তাহলে বন্দুকের ধাতু, তার মানে কি হচ্ছে যে বন্দুক ও সামরিক যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে জার্মান সিলভার, জার্মান সিলভার মনে রাখার সহজ উপায়, ছোটবেলা তোমরা অঙ্ক করেছো বা ক্লাস 9-10 অনুপাতে অঙ্ক করেছো 5:3:2 অনুপাতে। তাহলে 5:3:2 অনুপাতে মানে 5 মানে হচ্ছে 50%, তাহলে কপার, 3 অনুপাতে জিঙ্ক আর নিকেল হচ্ছে 20, তাহলে কপার ইস টু জিঙ্ক ইস টু নিকেল হচ্ছে 5:3:2, তাহলে 50% ইস টু 30% 20%, তাহলে 50%, 30%, 20% কপার আর জিঙ্ক আর নিকেল নিয়ে জার্মান সিলভারের সংকর ধাতু প্রস্তুত হয়। এই জার্মান সিলভারের সংকর ধাতু ব্যবহার কি, বিভিন্ন বাসনপত্র, ফটো ফ্রেম, ফুলদানি, বিভিন্ন শৌখিন দ্রব্য নির্মাণে ব্যবহার করা হয়। নেক্সট আছে ডুরালুমিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ডুরালুমিন। অ্যালুমিনিয়াম ধাতু সাধারণত হালকা ধাতু, অ্যালুমিনিয়াম 95% থাকে, তার সঙ্গে কপার 4%, তাহলে 95 + 4 99 হয়ে গেল। বাদ বাকি থাকছে ম্যাগনেসিয়াম 0.5%, আর কি থাকছে, আর তার সাথে হচ্ছে ম্যাঙ্গানিজ 0.5%, তাহলে 99
আর 0.5 দুটো মিলে 1% হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম। তাহলে এটার ব্যবহার কি? এই চারটে যে তৈরি করা ধাতু সংকরের বিমানের কাঠামো, মোটর গাড়ি ও অন্যান্য যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণেও এই ডুরালুমিনকে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা এবার নেক্সট হচ্ছে দেখো ম্যাগনেলিয়াম। নেক্সট হচ্ছে দেখো ম্যাগনেলিয়াম। তাহলে ম্যাগনেলিয়ামে কি কি আছে? ম্যাগনেলিয়ামের ক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়াম 98% আর ম্যাগনেসিয়াম 2%। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অ্যালুমিনিয়াম একসাথে হচ্ছে ম্যাগনেলিয়াম। আবার বলছি, ম্যাগনেসিয়াম প্লাস অ্যালুমিনিয়াম একসাথে হচ্ছে ম্যাগনেলিয়াম। অ্যালুমিনিয়াম যাতে 98% থাকে, ম্যাগনেসিয়াম 2% থাকে, হালকা যন্ত্রপাতি, সস্তা মানের তুলাদণ্ড, বিমানের যন্ত্রাংশ নির্মাণে ব্যবহৃত হয় ম্যাগনেলিয়াম। এবার হচ্ছে নেক্সট স্টেনলেস স্টিল। অলরেডি আমি আলোচনা করেছি, এই আলোচনাটা করার জন্যই এতটা আলোচনা আমাদের করতে হলো যে স্টেনলেস স্টিল যখন আমরা লোহা পড়াতে গিয়ে পড়লাম, দেখো ক্রোমিয়াম থাকে 15 to 20%, নিকেল থাকে 8 to 20%, আর কোবাল্ট থাকে 0.5 থেকে 1.5%, এছাড়া স্টিল থাকে। এবার হচ্ছে অ্যালনিকো। অ্যালনিকোর মধ্যে কি থাকে? অ্যালনিকো, অ্যাল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, নিকো এনআই মানে হচ্ছে নিকেল, আর সিও মানে হচ্ছে কোবাল্ট। তাহলে অ্যালুমিনিয়াম, নিকেল আর কোবাল্ট, অ্যালনিকো, ALNICO, অ্যালনিকো। অ্যালুমিনিয়াম 20, স্টিল 60, নিকেল 10 আর কোবাল্ট 10। এটা কি হয়? স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় অ্যালনিকো। এছাড়া কি আছে? কার্বন স্টিল। কার্বন স্টিল অলরেডি আমরা আলোচনা করেছি, কার্বন কত থাকে? 0.05 থেকে 2% থাকতে পারে। আর কি হচ্ছে? স্টিল, স্টিল থাকে, এই নিয়ে কার্বন স্টিল। মোটামুটি এই 10টা আমাদের সিলেবাসে আছে। এই 10টা যদি আমরা পড়ে নিতে পারি তাহলে ধাতু সংকর সম্বন্ধে আমাদের মোটামুটি ভাবে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এর মধ্যেই প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। আকরিক আর খনিজ বলতে কি বুঝি? আমি বললাম মিনারেল ওয়াটার দিন। তাহলে মিনারেল ওয়াটার মানে বিশুদ্ধ জল নয়, মিনারেল ওয়াটার মানে খনিজ জল। আমরা ক্লাস 9-এ যখন পড়েছিলাম, তখন জলের চ্যাপ্টারে তখন অধ্যায় আমরা কি পড়েছিলাম? তখন আমরা পড়েছিলাম যে জলের অধ্যায় যে খনিজ জল, বিশুদ্ধ জল। তখন কিন্তু আমরা বলিনি যে মিনারেল ওয়াটার। মিনারেল মানে যার মধ্যে টিডিএস কন্ট্রোল, আর একটা কথা পড়েছিলাম যে টোটাল ডিসলভ সলিউট কতটা থাকে। অর্থাৎ যে যে খনিজ পদার্থ জলের মধ্যে থাকা প্রয়োজন, গুণগতভাবে সেই সেই খনিজ পদার্থগুলো যদি থাকে তাহলে আমরা তাকে খনিজ জল বলি, মিনারেল ওয়াটার বলি, যেটা ছোট বাচ্চাদের বেড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবার আমরা এটা সম্বন্ধে একটু আলোচনা শুনবো। As you may already know, the Earth's crust is made of rocks. If you look closely at a rock, you will see that there are many different bits. Some bits are dull, whereas other bits are rather shiny. The main idea here is that all these components occur naturally. In other words, they are not made in a factory or by a human being. A naturally occurring element or compound is known as a mineral. Ore is simply a rock containing a high percentage of a certain mineral. ওর মানে কি? ওর মানে হচ্ছে ধাতুর আকরিক। অর্থাৎ যেসব, প্রথম কথা হচ্ছে খনিজ কাকে বলে, মিনারেলস কাকে বলে? ভূগর্ভে বা ভূপৃষ্ঠে শিলারূপে প্রাপ্ত প্রাকৃতিক অজৈব পদার্থ সমূহ, যার মধ্যে ধাতুগুলো মুক্ত অবস্থায় বা যৌগরূপে অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, তাদের খনিজ বলে। আকরিক কি? যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে লাভজনক বাণিজ্যিক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। অর্থাৎ সব খনিজ থেকে কিন্তু আকরিক পাওয়া যায় না। তাহলে যেসব খনিজ পদার্থ থেকে, আকরিক কাদের বলে? যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে স্বল্প ব্যয়ে লাভজনক বাণিজ্যিক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায়। তার মানে যেসব খনিজ থেকে উচ্চমানের ধাতু নিষ্কাশিত হয় তাদের বলে আকরিক। তার মানে সব খনিজ আকরিক নয়, কিন্তু সব আকরিক খনিজ। For example, hematite contains a high percentage of iron. হিমাটাইটটা কি? রেড হিমাটাইট, Fe2O3, আমরা পরের দিনে পড়বো।
যে রেড হিমাটাইটে হাই পার্সেন্টেজ অফ আয়রন থাকে, এখান থেকে আমরা কম ব্যয়ে উচ্চমানের লোহা নিষ্কাশন করি। কিন্তু আরেকটা আকরিক আয়রন পাইরাইটিস FeS2, সেখান থেকে কিন্তু এটাও খনিজ পদার্থ, সেখান থেকে কিন্তু আমরা ধাতু নিষ্কাশন করতে পারি না। তার থেকে আয়রন পাইরাইটিস তার মানে খনিজ হলেও আকরিক নয়। এর থেকে প্রমাণিত হয় যে সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। Extraction of iron from hematite is done in a blast furnace. Malachite contains a high percentage of copper. Cinnabar contains a high percentage of mercury. We can think about an ore a bit like a chocolate chip cookie. We really want the chocolate. If there are more chocolate chips in the cookie, then the extraction process would be more economically beneficial. As more minerals, in this case, the chocolate can be obtained. If there are fewer chocolate chips, then the extraction process may not be as economically beneficial. For the most part, the minerals are oxides, carbonates, or sulfides of the metal of interest. Some ores of nonmetals include quartz, which contain a high percentage of silicon in the দেখো এটাই আমরা দেখবো যখন আকরিক পড়ব আগামী দিনে, যে অক্সাইড, কার্বনেট এসব থাকে। যেমন আয়রনের ক্ষেত্রে রেড হিমাটাইট থাকে, ম্যাগনেটাইটের ক্ষেত্রে এটা থাকছে Fe3O3 থাকছে, এই ধরনের বিভিন্ন ধরনের থাকছে, সিডারাইট বা স্প্যাথিক আয়রন এইভাবে থাকছে। ores of nonmetals include quartz, which contain a high percentage of silicon in the form of silicon dioxide. Limestone is also an ore. Can you remember what is found in a high percentage in limestone? Pause, think, and continue when ready. The answer is calcium carbonate. Limestone contains a high percentage of calcium, but calcium exists as calcium carbonate. The iron in hematite is mostly iron 3 oxide. The copper in malachite is mostly copper 2 carbonate. The mercury in cinnabar is primarily found as mercury 2 sulfide. The extraction process for each ore can vary. এক্সট্রাকশন প্রসেসটা আমরা পরের দিন করব ইনশাআল্লাহ। তো আজকে এক্সট্রাকশন প্রসেসটা আমরা করছি না। তো আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি যে আকরিক আর খনিজের পার্থক্য কি। আমি আরো একবার বলে দিচ্ছি যে সমস্ত পদার্থ ভূপৃষ্ঠে বা শিলারূপে আমরা পাচ্ছি অজৈব পদার্থ, তাতে ধাতুগুলো মুক্ত অবস্থায় থাকে বা অন্যান্য বিশুদ্ধ যৌগ রূপে থাকে অশুদ্ধির সঙ্গে, তাকে আমরা খনিজ বলি। আর আকরিক কাকে বলে? যেসব খনিজ থেকে আমরা অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে লাভজনক বাণিজ্যিক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করতে পারবো, তাদের আকরিক বলে। উদাহরণস্বরূপ আয়রন হিমাটাইট Fe2O3, এখান থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারছি। সুতরাং এই আকরিকটা খনিজ হলেও আকরিক। কিন্তু কপার, আমি যদি উল্টোটা বলি যে আয়রন পাইরাইটিস হচ্ছে একটা খনিজ পদার্থ, কিন্তু এখান থেকে যেহেতু লোহা নিষ্কাশন করা যায় না, সেই জন্য এটা আয়রন পাইরাইটিস কি হচ্ছে, খনিজ হলেও কিন্তু আকরিক নয়। এই পদ্ধতিতে আমরা বলতে পারি, প্রমাণ করতে পারি যে সব আকরিক কি হচ্ছে খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়। বুঝতে পেরেছি সবাই?